উনকে স্বাচ্ছন্দ্য দিয়েছে, উন্নয়ন দিয়েছে, অবকাঠামো দিয়েছে। কিন্তু আজকে প্রশ্ন আসছে যে আওয়ামী লীগ সরকারের পরিবর্তনটা কেন করতে হয়েছে। আওয়ামী লীগ সরকার পরিবর্তন করে একটা ভালো কিছু হবে, ওই যে দুর্বৃত্তপনা, দুর্নীতি বা অনিয়ম ছিল, ক্ষমতার দম্ভ ছিল, সেগুলোকে ছুঁড়ে ফেলে একটা ভালো কিছু হবে। কিন্তু আজকে যখন ইউনূস সরকার শেষ হয়ে গেছে, তখন বারবার প্রশ্ন আসছে যে ইউনূস সরকার গত 1.5 বছরে আসলে কি দিয়েছে। আজ আমরা এমন এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে কথা বলবো যা শুনে আপনি স্তব্ধ হয়ে যাবেন। ডক্টর ইউনূসকে সামনে রেখে পর্দার আড়ালে কারা কলকাঠি নেড়েছে, কেন নির্বাচন পেছিয়ে দিতে মরিয়া ছিল অন্তত 3 জন প্রভাবশালী উপদেষ্টার সিন্ডিকেট। মব সন্ত্রাস আর রাজপথের অস্থিরতার পেছনে কি তবে সরকারের ভেতরেই হাত ছিল? দৈনিক মানবজমিনের একটি বিস্ফোরক রিপোর্ট এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ আমরা ফাঁস করতে যাচ্ছি অন্তর্বর্তী সরকারের সেই অন্ধকারের গল্প। বন্ধুরা, আমি শুরুতেই বললাম যে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ এক নতুন স্বপ্ন দেখেছিল, কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার কি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে? অনেকে বলছেন আওয়ামী লীগ আমলে যে বিতর্ক ছিল তা থেকে 100 গুণ বেশি বিতর্ক তৈরি করেছে এই অন্তর্বর্তী সরকার। বিশেষ করে সরকারের ভেতরের কিছু মানুষের অতি ক্ষমতালিপ্সা পুরো পরিবর্তিত পরিস্থিতিটাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছিল, যার কারণে ডক্টর ইউনূসের সরকার প্রতি পদক্ষেপে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যেই নিশ্চয়ই মানবজমিনের এই রিপোর্টটা আপনাদেরও চোখে পড়েছে। এই রিপোর্টটির শিরোনাম 3 উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু কেন? এই প্রশ্নেই লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের গভীর রহস্য। রিপোর্টে বলা হচ্ছে অন্তত 3 জন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করার নানামুখী খেলায় লিপ্ত ছিলেন। তারা ডক্টর ইউনূসকে এক প্রকার চাপে রেখেছিলেন যেন তিনি দ্রুত নির্বাচনের ঘোষণা না দেন। অন্যভাবে যদি বলেন, ডক্টর ইউনূসকে এক প্রকার বন্দি করে রেখেছিলেন এই 3 উপদেষ্টার সিন্ডিকেট। এখন প্রশ্ন জাগতে পারে তারা কিভাবে এই চাপ সৃষ্টি করেছিলেন। রিপোর্টে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য, মব সন্ত্রাস ছিল তাদের প্রধান হাতিয়ার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। যখনই রাজপথে কোনো অস্থিরতা তৈরি হয়েছে, যখনই কোনো প্রতিষ্ঠানে হামলা হয়েছে বা তথাকথিত মব বিচার শুরু হয়েছে, তার পেছনে কি এই উপদেষ্টাদের উস্কানি ছিল? মানবজমিনের রিপোর্ট অনুযায়ী এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস। তারা জানতেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যত নাজুক থাকবে, নির্বাচন তত পিছিয়ে দেওয়া যাবে। তারা ডক্টর ইউনূসকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে এখন নির্বাচন দিলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। আগস্টকে বিক্রি করে তারা বলতে চেয়েছিলেন যে আগস্টের চেতনা ধূলিসাৎ হয়ে যাবে। আরও আশ্চর্যের বিষয় হলো ডক্টর ইউনূস নিজেও একসময় অসহায় হয়ে পড়েছিলেন। তার সামনে একগাদা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই সংস্কারের মোড়কেই মূলত ক্ষমতার মেয়াদ বাড়ানোর ছক আঁকা হয়েছিল। আপনারা কি খেয়াল করেছেন, প্রথম আলো বা ডেইলি স্টারের অফিসে যখন হামলা হয়েছিল তখন প্রশাসন কেন নীরব নির্বিকার ছিল? পুলিশের বড় কর্তারা কেন সময় মতো ব্যবস্থা নেননি? মানবজমিনের রিপোর্ট বলছে এর পেছনেও ছিল সেই উপদেষ্টাদের নির্দেশ। এমনকি খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেও নাকি অন্ধকারে রাখা হয়েছিল। তিনি তখন ঘুমিয়েছিলেন বলে পরে এক সাংবাদিককে জানিয়েছিলেন। ভাবা যায়। এবার আসি ভূ রাজনীতির কথায়। এই 3 উপদেষ্টার লক্ষ্য শুধু ক্ষমতা ছিল না, তারা চেয়েছিলেন তাদের পছন্দের কোনো শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে। তারা বিদেশি দূতাবাসগুলোতে গিয়ে কূটনীতিকদের বোঝানোর চেষ্টা করতেন যে এখনই নির্বাচন দিলে উগ্রপন্থী বা অপ্রত্যাশিত শক্তির উত্থান ঘটবে। এমনকি জনমত জরিপগুলোও নাকি তারা নিজেদের মতো করে ম্যানিপুলেট বা প্রভাবিত করতেন। এখানে একটি রোমাঞ্চকর তথ্য আছে। একজন উপদেষ্টা দক্ষিণ এশিয়ার একটি দেশে গিয়ে নাকি একদিনের জন্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের মিশন তাকে খুঁজে পাচ্ছিল না। কেন এই রহস্যময় অন্তর্ধান? তিনি কার সাথে গোপন বৈঠক করেছিলেন? অন্যদিকে একটি আঞ্চলিক শক্তির চাপ আর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা করে ডক্টর ইউনূস শেষ পর্যন্ত নির্বাচনমুখী হতে বাধ্য হন।
তার হয়তো ভয় ছিল নির্বাচন ভণ্ডুল হলে তার দীর্ঘদিনের অর্জিত পার্সোনাল ইমেজ বা ব্যক্তিগত পুঁজিপাটটা সব ধুলোয় মিশে যাবে। লন্ডন বৈঠক ছিল সেই নির্বাচনমুখী যাত্রার একটি বড় অংশ। কিন্তু মজার ব্যাপার হলো সেই 3 উপদেষ্টা এই বৈঠকটিও বানচাল করার চেষ্টা করেছিলেন। কথায় কথায় আওয়ামী লীগের দুঃশাসনের কথা আসে। দুঃশাসন কাকে বলে, কত প্রকার, ইউনূস সরকার সেটি দেখিয়ে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের এই 3 উপদেষ্টার ভূমিকা কি আওয়ামী লীগের দুঃশাসন যেটাকে এরা বলে বা যারা বলে তার ধারে কাছে কি ছিল? মোটেই নয়। ভয়ঙ্কর ক্ষতিকর ছিল ইউনূসের 1.5 বছরের শাসন আমল। তারা প্রশাসনকে কবজা করে নিয়েছিলেন, এমনকি এক পর্যায়ে মনে হচ্ছিল তারা ডক্টর ইউনূসকে সরিয়ে নিজেরা মসনদে বসবেন। দেশের রাজনৈতিক দলগুলো কিন্তু এই বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছিল। বিশেষ করে প্রধান রাজনৈতিক শক্তিগুলো ধৈর্য ধরে অপেক্ষা করেছে। বিশেষ করে বিএনপির কথা ইঙ্গিত করেছে মানবজমিনের এই রিপোর্টটি। তারা কোনো হঠকারী সিদ্ধান্তে পা দেয়নি বলেই হয়তো আজ আমরা নির্বাচনের পথে এগোতে পেরেছি, নইলে আজও নির্বাচন হতো না। কিন্তু এই যে 1.5-2 বছরের অস্থিতিশীলতা, মব জাস্টিসের নামে মানুষের ওপর অবিচার, এর দায় কে নেবে? এই উপদেষ্টাদের নাম কেন প্রকাশ করা হচ্ছে না? জনতা জানতে চায় কারা সেই কালপ্রিট যারা মানুষের স্বপ্ন নিয়ে সিনেমিনি খেলা খেলেছে। আমরা আশা করব, আমরা প্রত্যাশা করব, যেহেতু একটি নতুন সরকার, একটি রাজনৈতিক সরকার গঠিত হয়েছে, বিএনপি সরকার এই সমস্ত উপদেষ্টাদের নামে যেসব অভিযোগ উঠছে সেই সব অভিযোগ আমলে নেবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাহলে বিএনপির প্রতি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এই যে 1.5 বছরের যে দুঃশাসন দেখেছে বাংলাদেশের মানুষ, তাহলে কিন্তু বিএনপির উপরে খুশি হবে মানুষ। ডক্টর ইউনূসের দুঃশাসনের কারণে মানুষ কিন্তু বারবার বলবার সুযোগ পেয়েছে যে আগেই ভালো ছিলাম। আওয়ামী লীগের কথা কিন্তু গত 1.5 বছরে বারবার স্মরণ করেছে। ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকেও যখন তার উপদেষ্টারা ব্ল্যাকমেইল করতে পারেন কিংবা বিভ্রান্ত করতে পারেন, তখন বুঝতে হবে ঘুণ পোকা আমাদের সিস্টেমের কতটা গভীরে। মানবজমিনের এই রিপোর্টটি আমাদের চোখ খুলে দিয়েছে। সময় এসেছে এই ছদ্মবেশী বিপ্লবীদের মুখোশ উন্মোচন করার। দর্শক, আপনারা কি মনে করেন এই 3 উপদেষ্টা আসলে কারা? কমেন্ট করে আমাদের জানান। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সত্যের সন্ধানে সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লেজেন্ডসের সাথেই থাকুন।